নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট আপডেট থাকে রিগার্ডিং নিট 2026 সেশন আপনারা একদম মিস না করেন। অলরাইট, তো যেমন কি আপনারা সবাই জানেন, ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু ডাব্লিউবিএমসিসি স্বাস্থ্য ভবনের তরফ থেকে কিন্তু আমাদের 2026-27 সেশনের কাউন্সিলিং বুলেটিন, যেটা মানে কাউন্সিলিং রুলস কি কি আছে না আছে সেটার কিন্তু কমপ্লিট ইনফরমেশন বুলেটিন কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এবং এই বছরে কিন্তু রাতোরাত স্বাস্থ্য ভবন থেকে ডাব্লিউবিএমসিসি থেকে ইনফরমেশন বুলেটিন যে পাবলিশ করলো, একটা রাতোরাত বড় একটা আপনাদের বলতে পারেন বোম বা ধমাকা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছে। কেন? কারণ কি এই বছরে কিন্তু মারাত্মক কিছু চেঞ্জেস করা হয়েছে আমাদের কাউন্সিলিং রুলসে। তাই যারা যারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করবেন, স্পেশালি যারা সেমি গভর্নমেন্ট এমবিবিএস বিডিএস ম্যানেজমেন্ট কোটা এমবিবিএস বিডিএস এ পার্টিসিপেট করবেন, তাদের কিন্তু এই ইনফরমেশন বুলেটিনটা 100% প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে থরোলি কিন্তু গো থ্রু করতে হবে। এবং অনেক স্টুডেন্টসরা এবং গার্জেনরা আমাকে মেসেজ করেছে, স্যার এত বড় ইনফরমেশন বুলেটিন আমরা বুঝতে পারছি না, তাই আপনি একটা ডেডিকেটেড ভিডিও বানান এবং পুরো ব্যাপারটাকে বিস্তারিতভাবে আপনি ডিকোড করুন। তাই আমার মনে হলো, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা এই ইনফরমেশন বুলেটিনটা পড়তে প্রবলেম ফেস করছে বা বুঝতে পারছে না, এবং এই বছরে যেহেতু মারাত্মক কিছু চেঞ্জেস করা হয়েছে, তাই আমার মনে হলো পুরো ইনফরমেশন বুলেটিনটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান, প্রত্যেকটা লাইন ধরে ধরে, প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে ডিকোড করে দিই। ঠিক আছে? তাই আজকের এই ভিডিওতে আমরা পুরোপুরি কথা বলবো স্টেট কোটা গভর্নমেন্ট এমবিবিএস বিডিএস স্টুডেন্টসদের জন্য, সেমি গভর্নমেন্ট এমবিবিএস বিডিএস স্টুডেন্টদের জন্য এবং ম্যানেজমেন্ট কোটা এমবিবিএস বিডিএস স্টুডেন্টদের জন্য কি কি ইনফরমেশন বুলেটিনে চেঞ্জেস এসছে বা কাউন্সিলিং রুলসে কি কি চেঞ্জেস এসছে সেগুলোর কিন্তু ব্যাপারে আমরা কথা বলতে চলেছি। তার আগে বলে রাখি, এই বছরের যে কাউন্সিলিং রুলসটা, ওটা কিন্তু আমাদের কিছুটা পরিমাণে বলতে পারেন এমসিসির কিন্তু একটা রুলস কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যদিও বা আমাদের স্টেটের কিন্তু নিজস্ব কিছু পার্সোনাল বা নিজস্ব কিছু কিছু স্পেসিফিক রুলস কিন্তু আলাদা করে মেনশন করে দেওয়া হয়েছে আগের বছরের কাউন্সিলিং এর শিডিউলের থেকে বা কাউন্সিলিং রুলস থেকে। এই বছরে কি কি রুলসে পরিবর্তন আছে না আছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা থরলি ডিসকাস করবো। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, লাস্ট অব্দি দেখবেন, কারণ কি ভিডিওটা যদি স্কিপ করে যান গভর্নমেন্ট বাচ্চাদের খুব একটা প্রবলেম হবে না। যারা যারা সেমি গভর্নমেন্টের স্টুডেন্টস আছেন বা ম্যানেজমেন্ট করা স্টুডেন্ট আছে, তারা কিন্তু এই 2 লাখ টাকা 5 লাখ টাকা কিভাবে পেমেন্ট করবেন, মোড অফ পেমেন্ট কি হবে, কিভাবে এই টাকাটাকে আপনারা আদায় করতে পারবেন, কখন এই টাকাটা অ্যাডজাস্টেবল, কখন এই টাকাটা ফরফিট হবে, কখন এই টাকাটা নন রিফান্ডেবল, কখন এই টাকাটা রিফান্ডেবল, প্রত্যেকটা জিনিস থরলি আমি ইনফরমেশন বুলেটিনে যা যা লেখা আছে সবগুলো কিন্তু আমি ওয়ান বাই ওয়ান করে ডিকোড করতে চলেছি। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, লাস্ট অব্দি দেখবেন। একটু বড় হবে, বাট প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বোঝাতে চলেছি। ওকে, তো এই হচ্ছে আমাদের নোটিস কাম ইনফরমেশন বুলেটিন ফর নিট ইউজি কাউন্সিলিং ইন ওয়েস্ট বেঙ্গল ফর ইউজি মেডিকেল ডেন্টাল স্টেট কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা এবং এনআরআই কোটা। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র স্টেট কোটা এমবিবিএস বিডিএস এবং ম্যানেজমেন্ট কোটা এমবিবিএস বিডিএস স্টুডেন্টদের ক্ষেত্রে কথা বলতে চলেছি। এনআরআই কোটার আমরা কাউন্সিলিং করাই না, তাই এনআরআই কোটা স্টুডেন্টদের ব্যাপারে আমরা অ্যাজ সাচ কিছু যা যা ইনফরমেশনে লেখা আছে আমরা ওইগুলো পড়বো না। ঠিক আছে? ওকে, তো স্টেট কোটা স্টুডেন্টদের জন্য যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো সব হাইলাইট করবো। তাই স্টেট কোটা স্টুডেন্টদের জন্য কি কি লেখা আছে, স্টেট কোটা স্টুডেন্টদের জন্য ফার্স্টে কি লেখা আছে, দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট থ্রু নিট ইউজি 2026 who want to participate for West Bengal state quota seat must note that earlier the candidate or his or her parents must be domiciled in the state West Bengal। মানে কি, যারা যারা স্টেট কোটার ফেসিলিটি অ্যাভেল করতে চাইছেন তাদের জন্য কিন্তু ডোমিসাইল 100% ম্যান্ডেটরি। এটা কিন্তু আমি ডে ওয়ান থেকে আপনাদেরকে বলে দিয়েছিলাম। তাই ডোমিসাইলের যে প্রফর্মাটা আছে ওটা কিন্তু আপনাদেরকে আপনাদের কম্পিটেন্ট অথরিটি যারা আছে, এসডিও হয়ে গেল, বিডিও হয়ে গেল, এডিএম, ডিএম, এদের কাছ থেকে কিন্তু আপনাদেরকে ডোমিসাইলের যে প্রফর্মাটা আছে ওটা কিন্তু অবশ্যই সাইন করে নিতে হবে। ঠিক আছে? ওকে, তারপরে হয়ে গেল হচ্ছে আমাদের কত রকমের প্রফর্মা থাকে, আমাদের প্রফর্মা A1, প্রফর্মা A2, এগুলো আমরা অবশ্যই জানি, অলরেডি আগে আপনাদেরকে বলেছি। প্রফর্মা বি, আচ্ছা প্রফর্মা বি এর ক্ষেত্রে বলে রাখি, প্রফর্মা বি এর ক্ষেত্রে বলে রাখছি, এখানে কি বলেছে, রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট নট রেসাইডিং ইন দ্য স্টেট। মানে প্রফর্মা বিটা স্পেসিফিক্যালি কাদের জন্য, যারা হচ্ছে 10-12 ওয়েস্ট বেঙ্গল থেকে করেনি বা বিগত 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়, বাট মা বাবা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে থাকে, তো তাদেরকে কিন্তু এই প্রফর্মা বিটা সাইন করাতে হবে, তাদেরকে কিন্তু এই প্রফর্মা বিটা সাইন করাতে হবে। ঠিক আছে? ওকে, নেক্সট কি বলছে স্যার, নেক্সট বলছে আ ভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল হুইচ ইজ অবটেন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টাল উইল অলসো বি অ্যাকসেপ্টেড অ্যাজ প্রুফ অফ ডোমিসাইল। মানে কি, যদি কোনো স্টুডেন্ট ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে থাকে, अगेन ডোমিসাইল সার্টিফিকেট ভায়া ই ডিস্ট্রিক্ট পোর্টাল আলাদা, প্রোফর্মা সাইন করানো কিন্তু আলাদা জিনিস। বাট আমি আগেও বলেছিলাম, তোমরা কিন্তু সবাই যারা ডোমিসাইলের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারা সবাই অ্যাট ফার্স্ট এই ডোমিসাইল সার্টিফিকেট বার করবে ভায়া ই ডিস্ট্রিক্ট পোর্টাল। যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্টস, 100-এর মধ্যে 99.9% বাচ্চারা এই ডোমিসাইল সার্টিফিকেট ভায়া ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অলরেডি সার্টিফিকেট বানিয়ে রেডি করে সবকিছু রেডি করে রেখেছে। ঠিক আছে? বাট স্টিল যদি কারো কাছে প্রোফর্মা না থাকে, ডোমিসাইল সার্টিফিকেট থাকে, সেটাও কিন্তু গ্রাহ্য করা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে মেনশন করা আছে। ঠিক আছে?
ইন কেস অফ কি বলছে, ইন কেস অফ প্রোফর্মা বি অর ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল অফ দ্য প্যারেন্টস ইজ ফার্নিশড এনি টু, কি কি ডকুমেন্টস লাগবে গার্জেনের ফর প্রোফর্মা বি স্টুডেন্টস, এনি টু মানে ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট, এই তিনটের মধ্যে যে কোনো দুটো গার্জেনের কিন্তু আইডেন্টিটি প্রুফ হিসাবে কিন্তু ডোমিসাইল মানে প্রোফর্মা বি স্টুডেন্টদেরকে কিন্তু শো করতে হবে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। বোঝাতে পারলাম? ওকে, নেক্সট হচ্ছে হু আর অথরাইজড টু সাইন দ্য ডোমিসাইল। অলরেডি এগুলো সব বলা আছে, যেমন কি এখানে দেখতে পাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএম ফেডিএম, এগুলো সব অলরেডি তোমাদেরকে বলা আছে, এগুলোতে আমি আর গো থ্রু করছি না, ঠিক আছে? ওকে, এটা বলে দিচ্ছি, বারবার মাথায় রাখো, কারা কারা অ্যাকসেপ্ট করবে না, কাদের কাদের ডোমিসাইল অ্যাকসেপ্ট হবে না সেটা বলে দিচ্ছি। ডোমিসাইল যদি তোমরা পিপলস রিপ্রেজেন্টেটিভস লাইক কাউন্সিলর অফ মিউনিসিপাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, এদের কাছ থেকে সাইন করে থাকো, তাহলে কিন্তু তোমার ডোমিসাইল পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে। মেম্বার্স অফ 3-tier পঞ্চায়েত সিস্টেম অর জিটিএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর মেম্বার অফ পার্লিয়ামেন্ট আর নট অ্যাকসেপ্টেড। মানে তোমরা যদি এই অথরিটির কাছ থেকে তোমরা সাইন করো, তাহলে কিন্তু তোমাদের ডোমিসাইল পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, নেক্সট নেক্সট আমরা চলে আসি হচ্ছে, এবার কি বলছে, নেক্সট বলছে স্টেট কোটা ডোমিসাইলদের জন্য যারা যারা ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট এমবিবিএস এ বা বিডিএস এ কাউন্সিলিং করতে চাইছো, বা সেমি গভর্নমেন্ট এমবিবিএস বিডিএস এ কাউন্সিলিং করাতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু স্টেট কোটার জন্য বলছি ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু 100% ম্যান্ডেটরি। যদি তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটার তোমরা যে সিটগুলো আছে সেগুলোর ফেসিলিটি তোমরা পাবে না। এগুলো আমাদের সব আগে বলা আছে, ঠিক আছে? ওকে, নেক্সট কি বলছে, দ্য ক্যান্ডিডেটস হু আর ডোমিসাইল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল টু পার্টিসিপেট স্টেট কোটা, প্রাইভেট কোটা বা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা সিটের জন্য কি বলছে, প্রোভাইডেড দে আর আদারওয়াইজ এলিজিবল ফর সাচ সিটস অ্যাজ ডিসকাস লেটার ইন দ্য নোটিস। মানে আমি বলেছি, কি বলতে চাইছি, যারা যারা সেমি গভর্নমেন্ট এমবিবিএস এ অ্যাডমিশন নিতে চাইছো, তাদের ক্ষেত্রে স্টেট কোটার যদি তোমরা ফেসিলিটি চাও, তাহলে তোমাদের ডোমিসাইল শো করতে হবে। বাট যদি তোমরা ম্যানেজমেন্ট কোটার জন্য পার্টিসিপেট করতে চাও, তাহলে তোমাদের ডোমিসাইল লাগে না, সেটা এখানে মেনশন করা আছে, ঠিক আছে? এ দেখো কি বলছে, ম্যানেজমেন্ট কোটা স্টুডেন্টদের জন্য কি বলছে, তোমাদের নর্মালি কোয়ালিফাইড থাকতে হবে নিট ইউজিতে, এবং তোমাদের কি বলছে দেখো, পার্সেন্টেজ মোটামুটি 40% অ্যাবভ ফর পিডব্লিউ এসটি ওবিসি পিডব্লিউডি স্টুডেন্টস, এগুলো। এবং কি বলছে, দ্য ক্যান্ডিডেটস who are not domiciled in the state of West Bengal are eligible for the management quota seats in private management college of West Bengal। মানে কি, যদি কোনো স্টুডেন্টের আউটসাইড যদি কোনো স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু শুধুমাত্র ম্যানেজমেন্ট কোটার যে সিট আছে সেগুলোর জন্য কিন্তু এলিজিবল, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, পরিষ্কারভাবে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্টস মেনশন করা আছে, কি বলছে, ইট মাস্ট বি কেপ্ট ইন দ্য মাইন্ড বাই দ্য ক্যান্ডিডেট দ্যাট অ্যালটমেন্ট ইন দ্য ম্যানেজমেন্ট কোটা সিট ইজ বেসড পিওরলি অন কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক অফ নিট ইউজি 2026 অ্যাজ দেয়ার ইজ নো কাস্ট অর পিডব্লিউ রিজার্ভেশন ইন সাচ সিটস। মানে কি, পরিষ্কারভাবে এখানে মেনশন করা আছে যে ম্যানেজমেন্ট কোটার যে সিটের অ্যালোকেশন হবে, সেটা কিন্তু টোটালি কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক বেসিসে হবে। এখানে কিন্তু কোনো হিউম্যান ম্যানিপুলেশনের কিন্তু কোনো কাজ নেই। বারবার বলে দিচ্ছি, কারণ কি, এরকম মার্কেটে আপনাদেরকে অনেক এজেন্টসরা আছেন যারা কিন্তু আপনাকে এখন দাবি করাচ্ছে যে স্যার আপনি আমাকে 5 লাখ টাকা দিন, আপনি আমাকে 3 লাখ দিন, আপনি আমাকে 10 লাখ দিন, আমি আপনার একটা ম্যানেজমেন্ট কোটায় সিট 100% কনফার্ম করে দেবো, যদিও বা আপনি ডিসকোয়ালিফাইড থাকেন কি আপনার র্যাঙ্ক না থাকে। তাই এই যে ইনফরমেশন বুলেটিনে মেনশন করা আছে, এটা কিন্তু প্যারেন্টসদের জন্য, যে এই যে ম্যানেজমেন্ট কোটা বলুন বা স্টেট কোটা বলুন, এই যে সিটগুলো অ্যালোকেশন করা হয় সেটা কিন্তু মেরিট বেসডে হয়, নো হিউম্যান ম্যানিপুলেশন এখানে কিন্তু কাজে লাগবে না, ঠিক আছে? বোঝাতে পারলাম? এবার এই বছরের সব থেকে বড় বা সব থেকে হিউজ যেটা চেঞ্জেস করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং এ, দ্যাট ইজ দ্য সিকিউরিটি ডিপোজিট মানি ফর ফিলিং চয়েস ইন প্রাইভেট স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা কলেজেস, ঠিক আছে? প্রাইভেট স্টেট কোটা মানে সেমি গভর্নমেন্ট, এবং প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা মানে হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্ট কোটা সিটস আছে, সেইখানে যদি আপনারা চয়েস ফিলিং করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সিকিউরিটি ডিপোজিট পেমেন্ট করতে হবে। স্যার অল সাডেন এত বড় চেঞ্জেস কেন? দেখো, ইয়েস আই এগ্রি যে এই বছরে অল সাডেন আউট অফ নোওয়্যার তোমাদেরকে এটা বলা হচ্ছে, বাট ইউ হ্যাভ টু কিপ ওয়ান থিং ইন মাইন্ড, দ্যাট যে এমবিবিএস এর সিটগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভ্যালুয়েবল। আগের বছর অবধি এরকম অনেক স্টুডেন্ট ছিল যারা কিন্তু সেমি গভর্নমেন্টে অ্যাডমিশন নিত না বা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নিত না, জাস্ট কাউন্সিলিং করতো এবং একটা করে সিট ব্লক করে রাউন্ড 3 অবধি চলে যেত, ঠিক আছে? যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো সিকিউরিটি মানি পে করতে হতো না, কোনো সিকিউরিটি ডিপোজিট পে করতে হতো না, সবাই কিন্তু যে যার মতন র্যান্ডমলি কাউন্সিলিং করাতো, এবং তাদের কোনো মোটিভই নেই যে আমার অ্যাডমিশন হবে কি হবে না, বা আমি অ্যাডমিশন 100% নেবো কি নেবো না, আমার টাকা পয়সা রেডি আছে কি নাই, এইসব কিন্তু সেরকম একটা ম্যাটার করতো না। তাই সরকার থেকে এই বছরে ডিসাইড করেছে যে ভাই একটা সিটের জন্য তোমাদেরকে এই বছরে সিকিউরিটি ডিপোজিট পেমেন্ট করতে হবে, তবেই গিয়ে তুমি কাউন্সিলিং এ বসতে পারবে ফর সেমি গভর্নমেন্ট এমবিবিএস এবং ম্যানেজমেন্ট কোটা এমবিবিএস। এবং আমাকে যদি তুমি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি বলবো এটা কিন্তু একটা ভালো ডিসিশন, কারণ কি এবার যারা সিরিয়াস স্টুডেন্টস, যারা 100% অ্যাডমিশন নেবে এবং নেওয়ার জন্য কাউন্সিলিং করাচ্ছে, তারাই কিন্তু একমাত্র কাউন্সিলিং করাবে। কারণ কি তুমি এই জিনিসটা ভেবে থাকো, যারা 2 লাখ টাকা বের করবে তারা কিন্তু এই মোটিভেই বের করবে যাতে আমার একটা অ্যালটমেন্ট আসুক।
বাট যারা শুধুমাত্র বসার জন্য বসতো তারা কিন্তু এবার কাউন্সিলিং থেকে পিছিয়ে যাবে, এবং আমিও তাদেরকে বলবো আপনারা পিছিয়ে যান। কারণ কি আগের বছর অব্দি কি হতো, হয়তো কোনো বাচ্চার 76,000 র্যাঙ্ক কি 86,000 র্যাঙ্ক কি 90,000 র্যাঙ্ক কি 1 লাখ র্যাঙ্ক, সে বাচ্চাটা জানে আমার কেপিসি বা জিমস ফিমস হবে না বা বিলো 25 লাখসের কলেজ হবে না, বাট স্টিল সে কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করতো। এবং রাউন্ড ওয়ান থেকে একটা, ধরো তোমার সিট ফর সেমি গভর্নমেন্ট, আমি বলছি ফর এক্সাম্পল ইস্ট ওয়েস্ট জাকি টিউশন, এগুলো কিন্তু হোল্ড করে রাখতো, বাট সে কি করতো রাউন্ড থ্রিতে গিয়ে কিন্তু সিট ছেড়ে দিত। তাহলে আমার একটা ডিজার্ভিং স্টুডেন্ট যে ইস্ট ওয়েস্টে অ্যালোকেশন পেতো বা জাকির হুসেন অ্যালোকেশন পেতো বা কৃষ্ণনগরে অ্যালোকেশন পেতো, সে তো রাউন্ড থ্রি অব্দি পেতো না। বাট এই বছর থেকে কিন্তু এরকম টাইপের মেন্টালিটি ওয়ালা স্টুডেন্টগুলো কিন্তু পিছিয়ে যাবে, ঠিক আছে? কারণ কি তারা জানে যে যদি আমি 2 লাখ টাকা পেমেন্ট করছি মানে আমার পকেট থেকে আমাকে টাকা বের করতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওরা কি করবে, তখন ওরা কিন্তু তখন যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই কিন্তু একমাত্র এই 2 লাখ টাকা পেমেন্ট করবে এবং তারাই কিন্তু একমাত্র অ্যাডমিশন নেবে, ঠিক আছে? কি বলেছে, এই যে টাকাটা পেমেন্ট করতে হবে, তার আগে বলে রাখি কত টাকা পেমেন্ট করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে একবার বলে দিই তার আগে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে বলা আছে, এখানে কি বলা আছে এ দেখো, যে যদি তোমরা স্টেট কোটার কাউন্সিলিং করো, স্টেট কোটার কাউন্সিলিং করো তাহলে 2 লাখ টাকা পেমেন্ট করতে হবে, যদি ম্যানেজমেন্ট কোটার কাউন্সিলিং করো তাহলে তোমাদেরকে 5 লাখ টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? স্যার মোড অফ পেমেন্ট কি হবে? সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ কি মোড অফ পেমেন্ট, কারণ কি আমি আবার বলছি 2 লাখ টাকা স্টেট কোটার জন্য যদি পেমেন্ট হয়েও যাও, ম্যানেজমেন্ট কোটার কিন্তু এই 5 লাখ টাকাটা পেমেন্ট করা কিন্তু প্রচন্ড পরিমাণে বিশাল বড় একটা প্রবলেম হয়ে যাবে। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বারবার বলছি যে কিভাবে পেমেন্ট করতে হবে একবার জেনে নিন, এবং কি কি করতে হবে পেমেন্ট করার জন্য সেটাও জেনে নিন। ফার্স্ট হচ্ছে মোড অফ পেমেন্ট কি, আপনি যদি আপনার ডেবিট কার্ড থাকে মানে এটিএম যদি কার্ড থাকে সেই কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। বাট কন্ডিশন একটা মাথায় রাখবেন, আপনাদেরকে কিন্তু নিজেদের লিমিট বাড়াতে হবে, আপনাদের কত লিমিট আছে ওটা ব্যাংকে গিয়ে আপনি কনফার্ম করুন, এবং লিমিট যদি আপ টু 1 লাখ থাকে আপনি সেটা 1 লাখ থেকে 2 লাখে বাড়ান, যদি 2 লাখ থাকে আপনি যদি ম্যানেজমেন্ট কোটার কাউন্সিলিং করতে চাইছেন তাহলে 2 লাখ থেকে আপনি 5 লাখ করুন, আর না হলে নেট ব্যাংকিং এর কিন্তু যে অ্যাকাউন্ট আছে ওটার কি স্ট্যাটাস আছে ওটা ব্যাংকে গিয়ে চেক করুন, এবং নেট ব্যাংকিং এর যে অ্যাকাউন্ট আছে বা নেট ব্যাংকিং এর যে স্ট্যাটাস আছে ওটাই কিন্তু অ্যাক্টিভেট করুন। কারণ কি এত পরিমাণে টাকা কিন্তু কোনো কনসালটেন্ট পেমেন্ট করতে পারবে না। হ্যাঁ, যদিও বা আমরা কিছু কিছু স্টুডেন্টকে হেল্প করব, কিছু কিছু যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট আছে তাদেরকে আমরা হেল্প করতে পারবো, বাট একটা জিনিস মাথায় রাখবেন, এত টাকা আমরাও কিন্তু পেমেন্ট করতে পারবো না, কারণ কি এত টাকা যদি আমরা পেমেন্ট করি আমাদের অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট সব ফ্রিজ হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তো এবার চলে আসি সিকিউরিটি যে ডিপোজিট আমরা করলাম, স্যার ঠিক আছে আমরা তো 2 লাখ টাকা কি 5 লাখ টাকা আমরা পেমেন্ট করতে রাজি আছি, ভেরি গুড, বাট এই যে টাকাটা পেমেন্ট করব এটা কি কোর্স ফিজে থেকে এক্সট্রা, না কলেজ পেলে অ্যাডজাস্ট হবে, আমি যদি কলেজ না পাই তাহলে এই টাকাটা কি আমি ফেরত পাবো, এরকম নানা রকমের প্রশ্ন কিন্তু স্টুডেন্টস এবং গার্জেনের মাথায় আছে। তাই প্রত্যেকটা জিনিস বুলেটিনে মেনশন করা আছে, আমি ওয়ান বাই ওয়ান ডিকোড করে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট কি বলছে, সিকিউরিটি মানি শ্যাল বি অ্যাডজাস্টেড উইথ দ্য ফিস, উইথ দ্য কোর্স ফিস ওয়ান্স দ্য ক্যান্ডিডেট ইজ গেটিং অ্যালটমেন্ট। মানে কি, যদি ফর এক্সাম্পল তুমি রাউন্ড ওয়ানে কাউন্সিলিং করছো, রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশন চার্জ 2,000 টাকা পেমেন্ট করলে, গভর্নমেন্ট কাউন্সিলিং প্লাস সেমি গভর্নমেন্টের কাউন্সিলিং করাতে চাইছো, তাহলে সেই ক্ষেত্রে সেমি গভর্নমেন্টের জন্য 2 লাখ টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। কথার কথা ধরছি তুমি 2 লাখ টাকা পেমেন্ট করে দিয়েছো। নেক্সট হচ্ছে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে, তারপরে তোমার চয়েস ফিলিং আসবে। চয়েস ফিলিং করলে চয়েস ফিলিং এ দেখা যাচ্ছে তুমি অল গভর্নমেন্ট কলেজগুলো রাখলে, তারপরে হচ্ছে কেপিসি রাখলে, জিমস রাখলে, এরকম করে 15-16টা কলেজ রাখলে। যদি তোমার রাউন্ড ওয়ানে কলেজ অ্যালটমেন্ট হয়ে যায়, ভালো করে মন দিয়ে শোনো, যদি তোমার রাউন্ড ওয়ানে কলেজ অ্যালটমেন্ট হয়ে যায় তাহলে ওই টাকাটা কিন্তু তোমার কোর্স ফিজের সাথে অ্যাডজাস্ট করবে তখন, যদি তুমি রাউন্ড ওয়ানেই অ্যাডমিশন কমপ্লিট করতে চাইছো তো, ঠিক আছে? আবার ভালো করে বোঝাচ্ছি, যদি কোনো স্টুডেন্ট রাউন্ড ওয়ানে একটা কলেজ পেয়েছে এবং সিকিউরিটি মানি দিয়েছে এবং চাইছে যে রাউন্ড ওয়ানে যে কলেজটা পেয়েছি তাতেই 100% অ্যাডমিশন কমপ্লিট করবো, তাহলে কিন্তু তোমার এমসিসিতে যে 2 লাখ টাকাটা পাঠিয়েছিলে বা এমসিসিতে যে ডাব্লিউবিএমসিতে যে 5 লাখ টাকাটা পাঠিয়েছিলে, ওটা কিন্তু তখন তোমার কোর্স ফিজের সাথে রাউন্ড ওয়ানেই অ্যাডজাস্ট করা হয়ে যাবে। বোঝাতে পারলাম? তখনই কিন্তু তোমার রাউন্ড ওয়ানের সাথে অ্যাডজাস্ট করা হয়ে যাবে, এবং বাকি যে টাকাটা, ফর এক্সাম্পল একটা কলেজের ফিজ হচ্ছে 25 লাখ, তোমার 2 লাখ পেমেন্ট করা আছে, তাহলে 2 লাখ টাকাটা কলেজে চলে গেল, তাহলে রিমেনিং যে 23 লাখ ওটা তোমাকে এট দ্য টাইম অফ অ্যাডমিশন পেমেন্ট করতে হবে। বোঝাতে পারলাম? ওকে, নেক্সট এবার থেকে চলে আসো পয়েন্ট নাম্বার বি। পয়েন্ট নাম্বার বি কি বলছে, সিকিউরিটি ডিপোজিট মানি উইল বি রিটার্নড ব্যাক ইন ফেভার অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাকাউন্ট ডিটেলস অনলি আফটার কমপ্লিশন অফ দ্য হোল কাউন্সিলিং প্রসেস। একটা জিনিস তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, শুধুমাত্র তুমি যদি রাউন্ড ওয়ানে কলেজ পাও এবং রাউন্ড ওয়ানেই অ্যাডমিশন যদি কমপ্লিট করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার যে সিকিউরিটি মানি ছিল ওটা অ্যাজ ইট ইজ অ্যাডজাস্ট করে দেওয়া হবে, এবং রিমেনিং যে ফিস দেওয়া আছে ওটা তোমাকে কলেজকে পেমেন্ট করতে হবে। যেমন বোঝালাম যে 25 লাখের কলেজ, 2 লাখ টাকা যেটা তুমি সিকিউরিটি মানি দিয়েছিলে ওটা কোর্স ফিসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, রিমেনিং যে 23 লাখ টাকা আছে ওটা তোমাকে কলেজে পেমেন্ট করতে হবে। বোঝাতে পারলাম? এতটা ক্লিয়ার?
কোনো স্টুডেন্ট যদি ফর এক্সাম্পল স্যার আমি রাউন্ড ওয়ানে কলেজ পেলাম না, আমি রাউন্ড টুতে প্রসিড করব, তাহলে সেই ক্ষেত্রে তোমার কোনো টাকা কিন্তু কাটিং হচ্ছে না, ওই টাকাটা তোমার অ্যাজ ইট ইজ আছে এবং ওই টাকাটা আবার পরের রাউন্ডে তোমার ইউটিলাইজ করা হবে। ঠিক আছে, এরকম করে করে মেন যেটা বক্তব্য সেটা হচ্ছে এন্টায়ার কাউন্সিলিং এ তুমি কলেজ পাও কি নাও পাও, এক্সেপ্ট হচ্ছে অ্যাডমিশনের দিনে, তুমি যদি ওই কলেজটা অ্যাডমিশন নাও তখনই একমাত্র ওই টাকাটা অ্যাডজাস্ট করা হবে। তাহলে কমপ্লিট কাউন্সিলিং ওভার হয়ে যাওয়ার পরে তোমার যে সিকিউরিটি মানি আছে, তুমি যদি কলেজ না পাও তখন গিয়ে কিন্তু ওই টাকাটা তুমি ফেরত পাবে। মানে কি বলতে চাইলাম, তুমি ধরো এন্টায়ার কাউন্সিলিং এ কোনো কলেজ পেলে না কিন্তু 2 লাখ টাকা তুমি দিয়েছিলে, তাহলে তুমি রাউন্ড ওয়ান কি রাউন্ড টু কি রাউন্ড থ্রি কোনো রাউন্ডেই টাকা কিন্তু রিফান্ড পাবে না, যতক্ষণ না কাউন্সিলিং শেষ হচ্ছে এবং যতক্ষণ না পুরো কাউন্সিলিং ওভার হচ্ছে। তারপরে গিয়ে নোটিশ বেরোবে, স্টুডেন্টসদের নাম মেনশন করা যাবে এবং পার্টিকুলার ওই স্টুডেন্টসরাই কিন্তু রিফান্ড পাবে। বোঝাতে পারলাম ভালো করে? এবার কারা রিফান্ড পাবে, কি কি রুলস আছে রিফান্ডের, যদি তুমি কিছু ভুল করে ফেলো তখন কিন্তু রিফান্ড পাবে না, সবকিছু এখানে মেনশন করা আছে। তাই 1 বাই 1 বলবো, একটা পয়েন্টও মিস করবে না, ভালো করে দেখো। ঠিক আছে, ওকে। থার্ড নম্বর পয়েন্ট কি বলছে, থার্ড পয়েন্ট কি বলছে, such security deposit money will be returned in favor of the student account only after completion of the whole counseling if the candidate is surrendering his or her seat in round 1। ঠিক আছে, মানে কি, যদি কোনো স্টুডেন্ট রাউন্ড ওয়ানে ফর এক্সাম্পল একটা কলেজ পেয়েছে বাট সে কলেজটা নিতে চাইছে না, সে সিট সারেন্ডার করে দিচ্ছে, মানে কি আমি কলেজ নেবো না, আমি সিট সারেন্ডার করে দিচ্ছি। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, রাউন্ড ওয়ানে তুমি যদি কলেজ পাও তুমি কিন্তু ছাড়তে পারবে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য ফ্রি এক্সিট। সেই ক্ষেত্রে কিন্তু তোমার সিকিউরিটি মানি ফরফিট হবে না, মানে সেই ক্ষেত্রে তোমার সিকিউরিটি মানি কিন্তু চলে যাচ্ছে না, ওটা কিন্তু তোমার থাকবে, মানে ওয়েস্ট হচ্ছে না টাকাটা। ওকে, এটা হয়ে গেল রাউন্ড ওয়ান। আচ্ছা, যদি তুমি রাউন্ড টুতে সিট সারেন্ডার করে দাও সেই ক্ষেত্রে কি হবে বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, কোনো স্টুডেন্ট রাউন্ড ওয়ানে একটা কলেজ পেয়েছিল, সে কি করেছে, আপগ্রেডেশন করে রাউন্ড টুতে গেছে এবং রাউন্ড টুতে সে অনেকগুলো চয়েস ফিল করেছিল, বাট মন অনেকগুলো চয়েস ফিলিং করেছিল, বাট কলেজও অ্যালটমেন্ট হয়েছে, বাট মনের মতন কলেজ অ্যালটমেন্ট হয়নি এবং সে স্যাটিসফাইড নয় এবং সে টাকা পয়সা রেডি করতে পারছে না এবং চাইছে যে আমি আর কাউন্সিলিং এ বসবো না, আমার হয়ে গেছে, আমি আর কাউন্সিলিংও বসবো না, আমি এই বছরের মতন কাউন্সিলিং থেকে এক্সিট করব। তাহলে সেই ক্ষেত্রে কি করবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে যে পার্টিকুলার কলেজ এসছে সে কলেজের সাথে যোগাযোগ করতে হবে এবং যে নোটিস পিরিয়ডটা থাকবে, সিট সারেন্ডার মানে সিট সারেন্ডার মানে কি, সিটটা আমি ছাড়তে চাইছি, সেই সিটটা ছাড়ার জন্য যে নোটিস পিরিয়ড থাকবে সেই নোটিস পিরিয়ডে তোমাকে কলেজে রিপোর্ট করতে হবে, একটা লিখিত দিতে হবে যে আমি আমার যে অ্যালটেড সিট ওটা কিন্তু ছাড়তে চাইছি, গিয়ে তোমাকে ওই নোটিশটা গিয়ে জমা দিতে হবে। তারপরে কি হবে, রাউন্ড টুতে যে তোমার কলেজটা এসেছিল সেই কলেজটা অ্যালোকেশনটা ক্যান্সেল করা হবে এবং তোমার সিটটা অ্যাজ এ ভ্যাকেন্ট পরের রাউন্ডে চলে যাবে। এটা হচ্ছে সিট সারেন্ডার। যদি তুমি সিট সারেন্ডার প্রপার যে মানে ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে ওটা থ্রু দিয়ে যদি তোমরা করো, তাহলে তোমার যে সিকিউরিটি মানি আছে ওটা কিন্তু তোমার ফরফিট হচ্ছে না, মানে তুমি 2 লাখ টাকাটা ফেরত পেয়ে যাচ্ছে। বাট কন্ডিশন কি, যে তুমি পরের রাউন্ডে কিন্তু আর বুঝতে পারবে না, মানে কি তুমি যদি সিট সারেন্ডার করো রাউন্ড টুতে তাহলে তোমার জন্য রাউন্ড টুটাই হচ্ছে লাস্ট রাউন্ড, তুমি নিজের সিট ছাড়লে প্লাস কাউন্সিলিং থেকেও তুমি এক্সিট করে গেলে। বোঝাতে পারলাম? এটা হচ্ছে নিয়ম। প্রত্যেকটা নিয়ম কিন্তু ভালো করে বোঝাচ্ছি, মন দিয়ে বোঝার চেষ্টা করুন। এই বছরে কিন্তু কাউন্সিলিংটা অনেক পরিমাণে কমপ্লিকেট হয়েছে, এটা কিন্তু আমরাও একসেপ্ট করছি। পয়েন্ট নাম্বার ডি কি, such security deposit money will be returned back in favor of the candidate if the candidate remains non reported in round 1। মানে তোমার হয়েছে কি বললাম, যে হয়তো কলেজ অ্যালটমেন্ট এসছে বাট তুমি যাওনি, ঠিক আছে, মানে কলেজে ভিজিট করিনি, মানে ওয়ান টাইপ অফ ফ্রি এক্সিট করেছো, তো রাউন্ড ওয়ানে কিন্তু ফ্রি এক্সিট অ্যালাউড, সেই ক্ষেত্রে তোমার কিন্তু সিকিউরিটি মানি ফরফিট হবে না, তুমি ওই টাকাটা পাবে। ঠিক আছে, ওকে। যেটা বললাম এরকম ফ্রি এক্সিট বলা হয়েছে, প্রোভাইডেড হি অর শি রিমেন্স আদারওয়াইজ এলিজিবল অ্যাজ পার দ্য এক্সিস্টিং ক্রাইটেরিয়া অ্যাজ মেনশন ইন দ্য নোটিস কাম বুলেটিন বোর্ড। মানে কি, রাউন্ড ওয়ানে একমাত্র ফ্রি এক্সিট অ্যালাউড আছে, এই জিনিসটা ভালো করে মাথায় ঢোকাও। বাদ বাকি রাউন্ড টু, রাউন্ড থ্রি, রাউন্ড ফোর, যেই রাউন্ডে মোটামুটি যা কলেজ পাবে তোমাকে নিতে হবে, আদারওয়াইজ তুমি যদি না নিতে চাও তাহলে সিট সারেন্ডারের যখন নোটিশ দেবে সেই সিট সারেন্ডারের নোটিশে গিয়ে তোমাকে নিজের সিটটা সারেন্ডার করতে হবে এবং সেই ক্ষেত্রে তোমার 2 লাখ টাকা যেটা তুমি দিয়েছিলে ওটা তো তুমি পেয়ে যাচ্ছ, বাট পরবর্তীকালে নেক্সট রাউন্ডে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? এটা একদম মাথায় ঢোকাও। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার ই, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বোঝাবো, মন দিয়ে বোঝার চেষ্টা করো। সিকিউরিটি মানি will be returned back in favor of the candidate if the candidate request for initialization process, যেটা আমি থাম্বনেলে দিয়েছি যে initialization processটা কি, of his or her candidate and wants to re-register for subsequent round, then the candidate has to pay the registration fee as well as the security deposit money afresh, নতুন করে, দ্যাট ইজ স্টেট কোটার জন্য 2 লাখ এবং ম্যানেজমেন্টের জন্য 5 লাখ। ঠিক আছে, the security deposit amount of the previous round will only be refunded in that case, ঠিক আছে, and the registration fee amount will get forfeited। ঠিক আছে, রেজিস্ট্রেশন অ্যামাউন্ট ফি হবে, ফরফিট হয়ে যাবে, এটা আমি তোমাদেরকে ভালো করে বলেছি। দেখো কি বলছে, the security deposit money of the previous round only be refunded in that case and the registration fee of the
উইল বি রেজিস্ট্রেশন ফিটা তোমার ফরফিট হয়ে যাবে। দেখো ভালো করে বোঝাচ্ছি, মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো, মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো কি বলছি। ফর এক্সাম্পল তুমি রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করেছো, কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। এই জিনিসটা কি, এই যে ইনিশিয়ালাইজেশন বা রি রেজিস্ট্রেশনটা কি বলতে চাইছে। ধরো তুমি রাউন্ড ওয়ানে রেজিস্ট্রেশন করলে, তোমার পার্সোনাল ডিটেলস গুলো ফিল করলে, তারপরে কি করলে রেজিস্ট্রেশন ফি যেটা 2000 টাকা ফর জেনারেল, 1500 টাকা যেটা হচ্ছে তোমাদের ওবিসি এসটি ইডব্লিউ স্টুডেন্টের জন্য, বোঝাতে পারলাম। তুমি এই টাকাটা পেমেন্ট করলে। নেক্সট হচ্ছে তুমি স্টেট কোটার জন্য কাউন্সিলিং করতে চাইছো, কথার কথা ধরছি তুমি 2 লাখ টাকা পেমেন্ট করেছো, ভেরি গুড। এরপরে কি স্টেপ, এরপরে হচ্ছে তোমাদের প্রি চয়েস ফিলিং ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের ভেন্যু কোথায় চাইছো সেটার জন্য তুমি চয়েস ফিলিং করেছো, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে যদি তোমার কোথাও কোনো প্রবলেম হয়, বা তোমার ডকুমেন্টস যদি আপলোড না হয়, বা তোমার ডকুমেন্টসে যদি কোথাও এরার থাকে, যদি ভুলভাল থাকে, সেই ক্ষেত্রে তোমার কাছে দুটো অপশন। এক নম্বর, যে নতুন করে ওইখানে নোডাল অফিসারকে একটা পেন পেপারে লিখিত দিয়ে যে স্যার আমার এই ডকুমেন্টসগুলো আমার রেডি হয়নি, আমি নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করব, ঠিক আছে। তাহলে যদি তুমি নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার কি হবে, একটা পেন পেপারে নোডাল অফিসারকে লিখিত করে দেবে যে স্যার আমি নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছি, এবং তবেই গিয়ে কিন্তু তুমি নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, বুঝতে পারলাম। এটাকেই বলা হচ্ছে রি ইনিশিয়ালাইজেশন। মানে কি, তুমি রাউন্ড ওয়ানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমার ভুলভাল হয়েছে, এবং একটা জিনিস মনে রাখবে, মেনশন করা হয়েছে নিয়ম এবারে, যে কি তুমি যদি রেজিস্ট্রেশন করে থাকো, রেজিস্ট্রেশন ফি দিয়ে থাকো এবং সিকিউরিটি মানি দিয়ে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন 100% ম্যান্ডেটরি করতে যেতেই হবে। যদি তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন না করতে যাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি নেক্সট রাউন্ডে তো পার্টিসিপেট করতে পারবেই না, এবং তোমার ফার্স্ট রাউন্ডের যে সিকিউরিটি মানি ছিল ওটা কিন্তু ফরফিট হয়ে যাবে, বুঝতে পারলাম। যদি তুমি রেজিস্ট্রেশন ফি প্লাস সিকিউরিটি ডিপোজিট পেমেন্ট করে থাকো, বাট তুমি ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনে গেলেই না, সেই ক্ষেত্রে তুমি আর ফার্দার রাউন্ডেও পার্টিসিপেট করতে পারবে না, এবং তোমার যে সিকিউরিটি ডিপোজিট আছে সেটাও কিন্তু ফরফিট হয়ে যাবে। মানে কি, আমি যদি সিকিউরিটি ডিপোজিট যদি পেমেন্ট করে থাকি, তাহলে আমাকে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু 100% ম্যান্ডেটরি যেতেই হবে, তবেই গিয়ে এই ইনিশিয়ালাইজেশনের প্রসেসটা হবে, তবেই গিয়ে তুমি রাউন্ড 2 তে কিন্তু বসতে পারবে। আবার বোঝাচ্ছি, যদি তোমার ডকুমেন্টস রেডি না হয়, তাহলে কিন্তু রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করবে না, দয়া করে বলছি। কারণ কি, যদি তোমার ডকুমেন্টস রেডি না হয়ে থাকে, ডোমিসাইলে মিস্টেক থাকে, বা তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে যদি কোনো মিস্টেক থাকে, বা ওবিসি এনসিএল এ মিস্টেক থাকে, সেই ক্ষেত্রে তুমি রাউন্ড ওয়ানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে রিজেক্টেড হয়ে গেলে, সেই ক্ষেত্রে তুমি যদি নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে চাও, তাহলে কি করতে হবে, তখন তখন হচ্ছে নোডাল অফিসারকে একটা পেন পেপারে লিখিত করে দিতে হবে যে স্যার আমি নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করবো, আমাকে কাইন্ডলি নতুন ভাবে অ্যালাউ করুন রেজিস্টারের জন্য। তখন কি করবে, তুমি আবার নতুন করে অ্যাপ্লাই তো করবে, সেই ক্ষেত্রে তোমাকে সিকিউরিটি ডিপোজিটও আবার নতুন করে দিতে হবে, রেজিস্ট্রেশন পেমেন্ট যেটা রেজিস্ট্রেশন ফি আছে ওটাও নতুন করে দিতে হবে। বাট তোমার যে রেজিস্ট্রেশন যে আগের রাউন্ডে মানে রাউন্ড ওয়ানে যে সিকিউরিটি ডিপোজিটটা দিয়েছিলে সেটা তুমি রিফান্ড পাবে, বাট তোমার যে রেজিস্ট্রেশন যে ফিজ আছে সেটা কিন্তু তুমি আর রিফান্ড পাবে না, বোঝাতে পারলাম। মানে মেন যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, ডকুমেন্টস যদি ভাই তোমার ঠিকঠাক মতন না থাকে, তাহলে তুমি রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করো না, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে, এবং 4 লাখ টাকা তোমাকে রাউন্ড 2 তেই কিন্তু ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, প্রথম রাউন্ডে যে 2 লাখ টাকা ওটা তুমি রিফান্ড পাবে, বাট তুমি ইনিশিয়ালি তো পাবে না, পুরো কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে তুমি রিফান্ড পাবে। তাই কি দরকার, আমি কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো। রাউন্ড ওয়ানে যদি তোমার সব ডকুমেন্টস রেডি থাকে, তবেই তুমি বসো, তবেই তুমি সিকিউরিটি ডিপোজিট বা যা যা আছে ওইগুলো পেমেন্ট করো। যদি তোমার ডমিসাইল বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে কোনো প্রবলেম থাকে, বা কাস্ট সার্টিফিকেটে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে ভাই রাউন্ড ওয়ানে বসতে হবে না, সরাসরি রাউন্ড 2 তে বসবে, বোঝাতে পারলাম। আই থিঙ্ক এই জিনিসটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। ওকে, নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে আমাদের such security deposit money will be returned if the candidate does not appear for pre-choice filling, ঠিক আছে, physical document verification process of the round. The candidate wants to reappear in the pre-choice filling of the physical document verification subsequent round afresh। মানে কি বললাম, যদি ধরো তুমি এই টাকাটা তখনই ফেরত পাবে, কি বললাম এর আগেই ঠিক যেটা বললাম, যে তুমি ধরো কি বললাম, যে সিকিউরিটি মানি উইল বি রিফান্ডেড ব্যাক ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট অ্যাপিয়ার ফর দ্য প্রি চয়েস ফিল আপ, মানে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তুমি যাওইনি, ঠিক আছে। তোমাকে কি করতে হবে, তখন নেক্সট রাউন্ডে আবার নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, আবার 2 লাখ টাকা পেমেন্ট করতে হবে। বাট 2 লাখ টাকা যেটা তুমি রাউন্ড 2 তে পেমেন্ট করবে, সেটা তো ঠিক আছে, সেটা তো তোমার অ্যাডজাস্টেবল হয়ে যাবে যদি তুমি কলেজ পেয়ে যাও, বা রিফান্ড পেয়ে যাবে আফটার কাউন্সিলিং। বাট রাউন্ড ওয়ানের টাকাটা কিন্তু তুমি রিফান্ড এখন ইনিশিয়ালি পাচ্ছ না, তুমি পাবে হচ্ছে পুরো কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পরে। মানে কি, তুমি ধরো রাউন্ড, ভালো করে একবার বোঝাচ্ছি, মন দিয়ে বোঝার চেষ্টা করো। রাউন্ড ওয়ানে তুমি
সিকিউরিটি মানি পেমেন্ট করেছো 2 লাখ টাকার, ভালো করে বোঝাচ্ছি, মন দিয়ে বোঝার চেষ্টা করো। রাউন্ড ওয়ানে তুমি 2 লাখ টাকা পেমেন্ট করেছো, বাট কোনো মতে ভুল হয়েছে বা কিছু হয়েছে, তুমি রাউন্ড ওয়ানে প্রোগ্রেস করতে পারছো না। এই রাউন্ড ওয়ানে যে 2 লাখ টাকা তুমি এখন তো রিটার্ন পাচ্ছ না, তুমি রিফান্ড তখনই পাবে যদি তুমি নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করো। ভালো করে যেটা বলছি বোঝার চেষ্টা করো, নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করো এবং আবার নতুন করে কাউন্সিলিং এর জন্য বসো, মানে আবার তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে, রিপেমেন্ট করতে হবে, সিকিউরিটি মানি নতুন করে দিতে হবে। তাহলে রাউন্ড ওয়ানে 2 লাখ পেমেন্ট করেছো, রাউন্ড টুতে আবার 2 লাখ টাকা পেমেন্ট করবে। এবার কথার কথা বুঝি, তোমার তো 4 লাখ টাকা অ্যাজ এ সিকিউরিটি মানি রয়ে গেল। এবার যদি তোমার কোনো কলেজ আসে রাউন্ড টুতে, তাহলে রাউন্ড টুতে যদি কলেজ আসে, তাহলে প্রথমে 2 লাখ টাকা যেটা রাউন্ড টুতে পেমেন্ট করেছো সেটা তোমার কলেজের সাথে অ্যাডজাস্ট হচ্ছে, দিয়ে গোটা কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পরে তোমার রাউন্ড ওয়ানে যে সিকিউরিটি ডিপোজিট ছিল 2 লাখ টাকা, সেটা তুমি তখন ফেরত পাবে, তার আগে পাবে না। মানে তোমার খরচাপাতি ওইটাই হচ্ছে সেম, তুমি সিকিউরিটি মানি রিফান্ড পাবে কিন্তু গোটা কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পরে পাবে। বুঝতে পারলাম? এই হচ্ছে পুরো ব্যাপার। চলো নেক্সট কি আছে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে pertinent to mention that such return of security deposit money will only be done after completion of the whole counseling process। আরে আমি এতক্ষণ ধরে যেটা চিল্লিয়ে চিল্লিয়ে বলছিলাম পরিষ্কার করে মেনশন করে দিয়েছি, তুমি সিকিউরিটি মানি রিফান্ড পাবে, যদি তুমি কলেজ না পাও তাহলে তুমি রিফান্ড পাবে, এইটুকুনি মাথায় ধরো। কিন্তু ভাই পাবে কখন, তোমার যখন দরকার, তোমার ধরো রাউন্ড ওয়ানে একটা ভুল করে দিচ্ছ, 2 লাখ টাকা তোমার ওটা চলে গেল, তুমি রিফান্ড পাবে। আবার রাউন্ড টুতে বসেছো নতুন করে, তুমি আবার 2 লাখ টাকা তুমি ভরে দিলে, তাহলে 4 লাখ টাকা তুমি ভরে দিয়েছো। বাট এই টাকাটা, এই যে টাকাগুলো তুমি সব রিফান্ড কখন পাবে, যখন তোমার কাউন্সিলিং ওভার হয়ে যাবে, তার আগে কিছু পাবে না। ঠিক আছে? কি বলছে, ওয়ান্স রেজিস্টার অ্যান্ড পেড দ্য রেজিস্ট্রেশন ফি উইল নট বি রিফান্ডেড হোয়াটসোএভার। মানে কি, যদি তুমি 2,000 টাকা পেমেন্ট করে থাকো রেজিস্ট্রেশন ফিস যেটা, বা 1500 টাকা পেমেন্ট করে থাকো রেজিস্ট্রেশন ফিস যেটা, তাহলে সেই টাকাটা কিন্তু কোনো মতেই নন রিফান্ডেবল। বুঝতে পারলাম? এই টাকাটা তুমি ফেরত পাবে না। নেক্সট কি, সিকিউরিটি ডিপোজিট মানি উইল বি ফরফিটেড ফ্রম রাউন্ড টু অনওয়ার্ডস ইফ দ্য ক্যান্ডিডেট রিমেন্স নন রিপোর্টেড। মানে কি বললাম, ফর এক্সাম্পল তুমি রাউন্ড ওয়ানে তো ঠিক আছে কলেজ পেয়েছে, যাওনি, ফ্রি এক্সিট করে গেছো, ওই টাকা ফেরত পেয়ে যাবে। বাট রাউন্ড টুতে কলেজ পেয়ে গেছো, ভালো করে বোঝার চেষ্টা করো, রাউন্ড টুতে কলেজ পেয়েছো, বাট তুমি কি করেছো, যে তুমি রিপোর্ট করোনি। মানে তুমি ভেবেছো যে রাউন্ড টুতেও আমি রিপোর্ট করবো না, ফ্রি এক্সিট হয়ে যাবে, আমি কলেজও নেবো না, রাউন্ড থ্রিতে পার্টিসিপেট করবো না, আমার টাকা আমি ফেরত পেয়ে যাবো না, হবে না। তখন সেই ক্ষেত্রে কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করো, তোমার রাউন্ড টুতে যদি কোনো কলেজ হয়ে থাকে, তোমার রাউন্ড টুতে যদি কোনো কলেজ হয়ে থাকে, বাট তুমি যদি রিপোর্ট না করো, তাহলে কিন্তু এই টাকাটা তোমার কাটিং হয়ে যাবে। বুঝতে পারলাম? ওকে। সার্চ সিকিউরিটি ডিপোজিট মানি উইল বি ফরফিটেড কাদের জন্য, যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে তুমি ভুলভাল বা ফেক কিছু অ্যালিগেশন প্রোভাইড করো, যে আমার ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো ঠিকঠাক, বা আমার এই ডকুমেন্টসগুলো আমার অরিজিনাল বাট সেটা ফেক, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার সিকিউরিটি মানি তো রিফান্ড হচ্ছেই না কোনো মতেই। এছাড়াও তোমার নামে কিন্তু পুলিশ কেস করা হবে, এফআইআর কিন্তু ফাইল করা হবে। তো ভাই ভুলভাল জিনিস করো না, যেটা অফিসিয়াল আমাদের নিয়ম আছে সেই নিয়মগুলো মেনটেন করো। ঠিক আছে? এনআরই এর ব্যাপারে আমি কিছু বলবো না, আগেই বলে দিয়েছি। এবার চলে আসি ক্যাটাগরি। এই বছরে ক্যাটাগরিতে কি কি মেনশন করেছে সেটা আমি বলেছি। এই বছরে ক্যাটাগরিতে কি কি চেঞ্জেস এসছে, যারা যারা আমাকে বারবার বলছিল যে স্যার আমি একটা ইডব্লিউ স্টুডেন্ট, আমি কি ওবিসি তে চেঞ্জ করতে পারবো, আমার ইডব্লিউএস টা ভ্যালিড নয়, বা আমি ওবিসি স্টুডেন্ট ইডব্লিউএস এ আসতে পারবো, বা আমি কি নিজের ক্যাটাগরি শিফট করতে পারবো, কি বলেছে ভাই মন দিয়ে শুনে নাও, আমাকে কিছু বলতে হবে না, সবকিছু এখানে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে মেনশন করা আছে। শুধুমাত্র ইউ আর ইডব্লিউএস while fill up the form fill up of NEET UG but has valid ওবিসি, একমাত্র তারা, মানে যারা ইউআর থেকে ওবিসি বা ইডব্লিউএস থেকে ওবিসি অ্যান্ড এনসিএল যাদের আছে, একমাত্র তারাই কিন্তু ক্যাটাগরি শিফট করতে পারবে। মানে কি, ইউআর থেকে ওবিসি তে শিফট করা যাচ্ছে, ইডব্লিউএস থেকে ওবিসি তে শিফট করা যাচ্ছে, বাট ওবিসি থেকে বা জেনারেল থেকে ইডব্লিউএস এ শিফট করা যাবে না, এখানে কোথাও মেনশন করা নেই। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবং এছাড়াও এসসি এসটি ওবিসি ইডব্লিউএস দের কিন্তু ভ্যালিড সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে, তবেই গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, নাহলে হবে না। তোমরা অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি তোমাদেরকে কিন্তু ট্রিট করা হবে, তোমাদের কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি তোমাদেরকে ট্রিট করা হবে। ঠিক আছে? আরেকটা জিনিস কি, ওবিসি ক্যান্ডিডেট ইফ বিলং টু ক্রিমি লেয়ার, যেটা বললাম, যদি এনসিএল করা থাকে এবং 1 এপ্রিল 2026 পর, মানে 1/4/2026 পরই যদি তোমাদের সার্টিফিকেট ইস্যু করা হয় এবং সেটা যদি এনসিএল হয়, তবেই গিয়ে কিন্তু সেটা গ্রাহ্য, তবেই গিয়ে অ্যাকসেপ্টেবল। আদারওয়াইজ যদি ক্রিমি লেয়ার থাকে, তাহলে কিন্তু সেটা কোনো মতেই কিন্তু কনসিডার করা হবে না। ঠিক আছে? ওকে, বুঝতে পারলাম। নেক্সট কি বলছে, ক্যান্ডিডেটস হু বিলং টু ইডব্লিউএস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আর ডোমিসাইল টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ইডব্লিউএস এবং স্টেটের ইডব্লিউএস shall be considered as reserved category candidate or for West Bengal state quota। মানে কি, যাদের ইডব্লিউএস স্টেটের আছে একমাত্র তাদেরকেই কিন্তু স্টেটের ইডব্লিউএস কোটার ফেসিলিটি দেওয়া হবে। যদি সেরকম না হয় বা সেন্ট্রালে যদি তোমরা শো করো, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, ইডব্লিউএস বলে রাখছি, যারা ইডব্লিউএস দিয়ে তোমরা নিটের জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং এখন যারা ফর্ম ফিল আপ করবে ইডব্লিউএস এর থ্রু দিয়ে, তাদের ক্ষেত্রে
অনেকজন ভয় পাচ্ছিল যে স্যার আমার ইডব্লিউএস যদি ইনভ্যালিড হয়ে যায় বা আমার ওবিসি যদি ইনভ্যালিড হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি জেনারেল হিসাবে পার্টিসিপেট করতে পারবো তো? তাদের জন্য দেখো, যদি তোমাদের ইডব্লিউএস বা যে কোনো ক্যাটাগরি থাকে, তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনে নিজেদের ক্যাটাগরি শো না করতে পারো, তোমরা নিজেদের ক্যাটাগরির যে অ্যাডভান্টেজ সেটা হয়তো তুলতে পারবে না, বাট তোমরা জেনারেল ক্যাটাগরি হিসাবে তোমরা আরামসে কাউন্সিলিং এ বসতে পারবে, ঠিক আছে? মানে তোমাকে বসতে দেওয়া হবে কাউন্সিলিং। বুঝতে পারলাম, এই হচ্ছে ব্যাপার। নেক্সট, এখানে কিছু কিছু ডকুমেন্টস বলেছে যে মার্কশিট লাগবে, এজ ক্রাইটেরিয়া কি কি আছে, এই সব সব বলা আছে, ঠিক আছে? আচ্ছা, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, তার কাছ থেকেই কিন্তু সাইন করাতে হবে, গভর্নমেন্ট বা প্রাইভেটের ম্যাটার করে না, ঠিক আছে? বাকি এইখানে আগেন তোমাদের যে কাউন্সিলিং চার্জেস, রিজার্ভ আনরিজার্ভ যারা আছে তাদের জন্য 2000, যারা রিজার্ভ তাদের জন্য 1500, যারা যারা সেমি গভর্নমেন্ট ম্যানেজমেন্টে পড়তে চাইছো তাদের জন্য 2 লাখ 5 লাখ তোমাদেরকে সিকিউরিটি মানি কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে? মোড অফ পেমেন্ট আগেন বলছি, আমি বারবার বলছি, মোড অফ পেমেন্ট তোমরা নালে কিন্তু লাস্ট মোমেন্টে যদি ফেসে যাও তখন কিন্তু বিশাল বড় প্রবলেম হয়ে যাবে। তাই 3-4 দিন টাইম আছে রেজিস্ট্রেশনে, ব্যাংকে যাও, যে যার ব্যাংকে ভিজিট করো, গিয়ে ভালো করে টাকা পয়সার ব্যাপারটা ক্লিয়ার করো, কারণ কি এত টাকা কিন্তু তুমি ফোন পেতে বা গুগল পেতে তুমি কোনো মতে ট্রানজাকশন করতে পারবে না। লিমিট কত করা আছে ওটা কিন্তু ম্যাটার করে, লিমিট কত করা আছে ওটা কিন্তু ম্যাটার করে। তাই সব থেকে বেস্ট হবে নেট ব্যাংকিং, আর যদি না থাকে তাহলে ডেবিট কার্ড। ডেবিট কার্ডের তোমরা ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে লিমিটটা একটু বাড়িয়ে নাও, 2 লাখের বেশি করে নাও, তাহলে সেটা সব থেকে তোমাদের জন্য বেস্ট হবে। বুঝতে পারলাম? ওকে, নেক্সট কি, ইফ দ্য পেমেন্ট ইজ সাকসেসফুল, তাহলে তোমাদের একটা প্রোফাইল লেটার জেনারেট হবে, যেটাকে আমরা আগেই বলেছিলাম অ্যাকনলেজমেন্ট স্লিপ, এবং ওটাকেই বলা হয় ক্যান্ডিডেট প্রোফাইল। এই যে ক্যান্ডিডেট প্রোফাইলটা বেরোলো, এটা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে তোমাদেরকে ক্যারি করতে হবে, ঠিক আছে? কি বলেছে, ক্যান্ডিডেটস হ্যাভ টু ব্রিং দ্য হার্ড কপি অফ দ্য ক্যান্ডিডেট প্রোফাইল অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট, এবং যে পেমেন্টগুলো করছো তার রিসিপ্ট কপি, এগুলো তোমাদেরকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এছাড়াও অনেকগুলো ফটোকপি অ্যাটেস্টেড করে তোমরা নিয়ে যাবে, এগুলো কিন্তু তোমাদের মোটামুটি লাগবে। স্যার কি কি ডকুমেন্টস লাগবে? এই যে ডকুমেন্টসের লিস্ট অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করি, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো। এবং এটা হচ্ছে স্টেট কোটার লিস্ট, ঠিক আছে? এবং ম্যানেজমেন্ট কোটার লিস্ট, এই যে এই হচ্ছে ম্যানেজমেন্ট কোটার লিস্ট, ঠিক আছে? বলতে পারলাম অলরেডি সব তোমাদেরকে মোটামুটি মেনশন করা আছে, ঠিক আছে? ওকে, কিছু কিছু রুলস, অনলাইন রেজিস্ট্রেশনে কি কি রুলস আছে। ডিউরিং দ্য অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন স্টেজ, দ্য ক্যান্ডিডেট শ্যাল বি আস্কড অ্যাবাউট দ্য ডোমিসাইল। অবভিয়াসলি যখন তোমরা রেজিস্ট্রেশন করবে তোমাদেরকে ডোমিসাইল জিজ্ঞেস করা হবে, যে তোমাদের ডোমিসাইল আছে কি নেই, যদি থাকে তাহলে তখন A1 A2 না B কি আছে সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। যদি তোমরা ফেল করো প্রোভাইড, মানে যদি তোমরা প্রোভাইড না করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ডোমিসাইল সার্টিফিকেট ডিউরিং ভেরিফিকেশন তখন কি হয়ে যাবে, ক্যান্সেল করে দেবে, এবং তোমাদেরকে কি করা হবে, অ্যাজ আ ইউআর ক্যান্ডিডেট কিন্তু পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে দেখো, বলছে ইফ দ্য ক্যান্ডিডেট, এই জিনিসটা ভালো করে বুঝে নাও, এই জিনিসটা ভালো করে বুঝে নাও, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মেনশন করা আছে, এই জিনিসটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে? আচ্ছা, ইফ দ্য ক্যান্ডিডেট fails to provide valid or appropriate domicile certificate during verification, যদি কোনো ক্যান্ডিডেট নিজের অ্যাপ্রোপ্রিয়েট ডোমিসাইল সার্টিফিকেট প্রোভাইড না করতে পারে, দেন হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড ফর দ্যাট রাউন্ড। মানে তুমি যদি ডোমিসাইল নিজের শো না করতে পারো, মানে কি, তুমি রেজিস্ট্রেশনের টাইমে তুমি ডোমিসাইল ইয়েস করেছো যে আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং আমার প্রোফর্মা A1 আছে কি B আছে কি A2 আছে, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে তখন তুমি নিজের ডোমিসাইল শো করতে পারছো না, সেই ক্ষেত্রে কি করা হবে, বারবার ভালো করে বলছি শুনে নাও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড ফর দ্যাট রাউন্ড, মানে তুমি সেই রাউন্ডে পুরোপুরি ভাবে বাতিল হয়ে যাবে, ঠিক আছে? মানে তুমি ওয়েস্ট বেঙ্গলের আর ক্যান্ডিডেচার হিসাবে তুমি নিজেকে ক্লেম করতে পারবে না। ইফ স্টিল দ্য ক্যান্ডিডেটস ওয়ান্টস টু participate for management quota of the private college in the subsequent round, such candidate has to request for initialization of his or her candidate in pen paper and before the nodal officer of the concerned verification center। মানে কি, মানে হচ্ছে ধরো ফর এক্সাম্পল তুমি স্টেট কোটা আর ম্যানেজমেন্ট কোটা দুটোর জন্যই কাউন্সিলিং করাতে চাইছো, এবং তুমি 5 লাখ টাকা সিকিউরিটি মানি পেমেন্ট করেছো, বাট তুমি কি হয়েছে, তুমি ডোমিসাইল নিজের দিয়েছো যে আমার ডোমিসাইল আছে এবং আমার প্রোফর্মা A1 আছে, যেদিনকে তোমার ভেরিফিকেশন হচ্ছে দেখা যাচ্ছে যে তুমি তোমার ডোমিসাইলে কিছু ভুলভাল করে ফেলেছো বা ডোমিসাইল শো করতে পারছো না, সেই ক্ষেত্রে তোমাকে সরাসরি অ্যাজ আ ইউআর ক্যান্ডিডেট কিন্তু কনসিডার করা হবে, এবং ওই রাউন্ডে তুমি বসতে পারবে না। যদি তুমি ওই রাউন্ডে বসতে চাও বা তুমি সাবসিকুয়েন্ট রাউন্ডে বসতে চাও, এটাও কি বলছে, if still the candidate wants to participate for the management quota seat in the particular private college in the subsequent round, মানে নেক্সট রাউন্ডে যদি তুমি বসতে চাও ফর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য, মানে সেমি গভর্নমেন্টে তুমি পারছো না, কারণ কি তুমি ডোমিসাইলে ভুল করে ফেলেছো এবং ওয়ান টাইম ওটা ভুল করলে আর তুমি পারবে না চেঞ্জ করতে, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি স্টিল পার্টিসিপেট করতে চাও তাহলে তোমাকে নেক্সট রাউন্ডে ম্যানেজমেন্ট কোটাতে কাউন্সিলিং এর জন্য পার্টিসিপেট করতে হবে, এবং কি বলছে, তোমাকে পেন পেপারে একটা লিখিত করে দিতে হবে, ওখানে যে নোডাল অফিসার থাকবে তাকে, upon initialization of the candidate would be made eligible for fresh online registration process in the subsequent round, মানে তবেই গিয়ে তুমি নেক্সট রাউন্ডে বসতে পারবে, এবং কি বলছে, he or she has to pay online registration fee
সেই ক্ষেত্রে তোমাকে রেজিস্ট্রেশন ফি 2,000 টাকা সেটাও পেমেন্ট করতে হবে, এবং সিকিউরিটি ডিপোজিট মানি অ্যাফ্রেশ আবার 2 লাখ টাকা তোমাকে কিন্তু নতুন করে পেমেন্ট করতে হবে। এই যে ব্যাপারটা অলরেডি আমি তোমাদেরকে আগে মেনশন করে দিয়েছি। নেক্সট কি বলছে দেখো, দেখা যাক। Candidates who declared their status as SC, ST, OBC, EWS during the online registration process in WPMC portal fails to provide valid documentation, তখন ওদেরকে আনরিজার্ভ কিন্তু কনসিডার করা হবে। মানে তুমি যদি ক্যাটাগরি সার্টিফিকেট শো না করতে পারো সেই ক্ষেত্রে ইউ আর কনসিডার্ড অ্যাজ আনরিজার্ভ, ঠিক আছে? তাহলে ইন্টার কাউন্সিলিং এর জন্য তুমি কিন্তু আনরিজার্ভ হয়ে যাবে, ঠিক আছে? এবং যা কাট অফ থাকবে সেই কাট অফেই তোমাকে নিতে হবে। তো পিডব্লিউডি আমরা পড়বো না, কারণ কি পিডব্লিউডি তোমরা মোটামুটি পড়ে নেবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। নেক্সট ইম্পর্টেন্ট আরেকটা স্টেপে চলে আসো, সেটা কি? Even after first round of physical document verification before online choice fill up during admission stage also there shall be another round of final document verification। মানে কি তোমাদের ডুয়েল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। একটা তো যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ফিজিক্যাল, সেটা তো হবেই, এবং অ্যাডমিশনের টাইমেও কিন্তু একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের নোডাল অফিসার থাকবে, ঠিক আছে? বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। চলে আসো এবার এখানে কি বলছে, যে দ্য কাউন্সিলিং ফি পেমেন্ট অ্যান্ড পেমেন্ট অফ রিকোয়ার্ড সিকিউরিটি ডিপোজিট অ্যামাউন্ট অ্যাজ অ্যাপ্লিকেবল শ্যাল বি ওয়ান টাইম ফর দ্য পার্টিকুলার ক্যান্ডিডেট এক্সেপ্ট দ্য ফলোইং কন্ডিশন। মানে ধরো এই যে 2 লাখ টাকা বা 5 লাখ টাকা তুমি পেমেন্ট করবে, এটা তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করতে হচ্ছে, একবারই পেমেন্ট করতে হচ্ছে, যদি তুমি কোনো মিস্টেক না করে থাকো। বুঝতে পারলাম? যদি তুমি কোনো মিস্টেক করে ফেলো, তাহলে সেই ক্ষেত্রে কারা কারা ডবল পেমেন্ট করতে হবে এবং কাদের পেমেন্ট কবে লাস্টে গিয়ে রিফান্ড হবে সেটা বলছে, ভালো করে মন দিয়ে শুনে নাও। কি বলছে? ওয়ান্স টু ইনিশিয়ালাইজেশন অ্যাজ ডিসকাস আর্লিয়ার। মানে কি বললাম, যে ডকুমেন্ট ভেরিফিকেশনে ভুলভাল হয়ে গেছে বা তুমি আবার নতুন করে পার্টিসিপেট করতে চাইছো, সেই ক্ষেত্রে নোডাল অফিসারকে একটা মানে লেটার লিখতে হবে, লিখে জমা দিতে হবে যে স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে নতুন করে রাউন্ড টুতে বসতে দিন, আমি সেমি গভর্নমেন্টের জন্য বসতে চাইছি। তখন সেই ক্ষেত্রে তুমি একটা লিখিত করে দিলে, আবার যখন নতুন করে রাউন্ড টুতে পার্টিসিপেট করবে তখন কিন্তু আবার 2 লাখ টাকা পেমেন্ট করতে হবে। বুঝাতে পারলাম? ওকে। If the candidate fails to appear in the physical document verification process and wants to appear for the physical verification in subsequent round, মানে তোমাকে ডবল পেমেন্ট করতে হবে। যদি ধরো তুমি রাউন্ড ওয়ানে পেমেন্ট করেছো, রাউন্ড ওয়ানে তুমি সিকিউরিটি মানি দিয়েছো, বাট তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাওনি, তাহলে সেই ক্ষেত্রে বলে রাখছি, তোমাকে রাউন্ড টুতে আবার যদি নতুন করে রেজিস্ট্রেশন করো, তাহলে সেই ক্ষেত্রে আবার কিন্তু ফ্রেশ ভাবে তোমাকে রেজিস্ট্রেশন পেমেন্ট এবং সিকিউরিটি ডিপোজিট দুটোই তোমাদেরকে করতে হবে। কি বলছে? ইফ দ্য ক্যান্ডিডেট রিমেন্স নন রিপোর্টেড ইন দ্য রাউন্ড 2 আফটার অ্যালটমেন্ট অ্যান্ড ওয়ান্টস টু পার্টিসিপেট ইন দ্য রাউন্ড 3 ফর ফ্রেশ চয়েস ফিলিং। মানে ধরো তুমি রাউন্ড 2 তে কলেজ পেয়েছো বাট রিপোর্ট করোনি, সেই ক্ষেত্রে তোমার সিকিউরিটি মানি ফরফিট হচ্ছে, এবং তুমি নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছো উইথ ফ্রেশ চয়েস ফিলিং, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের অন অ্যান অ্যাভারেজ আমি যেগুলো বোঝালাম সেগুলোই আবার এখানে রিপিটেডলি লেখা আছে। চলে আসো এবার নেক্সট চলে আসো এগুলোতে, ঠিক আছে? ওকে, কাউন্সিলিং রুলস দেখো। কাউন্সিলিং রুলস কি বলছে? রাউন্ড ওয়ানে কি হবে? অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন ফি পেমেন্ট উইথ অর উইদাউট সিকিউরিটি মানি। মানে যারা গভর্নমেন্ট করবে তাদের কোনো সিকিউরিটি পেমেন্ট করতে হচ্ছে না, বাট যারা সেমি গভর্নমেন্ট ম্যানেজমেন্টে পড়বে তাদেরকে সিকিউরিটি মানি পেমেন্ট করতে হচ্ছে। তারপরে তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইল জেনারেশন হবে, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন প্রি চয়েস ফিল আপ যেটাকে বলছে কলেজ লেভেলে অ্যাজ পার দ্য ডেটা অ্যান্ড টাইম স্লট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং হচ্ছে তোমাদের নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে তোমাদের হয়ে যাওয়ার পরে তোমাদের মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্ট বেরোনোর পর হচ্ছে চয়েস ফিলিং, তারপরে চয়েস লকিং, তারপরে সিট অ্যালটমেন্ট, এবং তারপরে হচ্ছে তোমাদের অ্যানাদার রাউন্ড অফ ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট দ্য অ্যালটেড কলেজ লেভেল, এবং তারপরে হচ্ছে অ্যাডমিশন অ্যাট দ্য কলেজ। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে তোমাদের মোটামুটি রাউন্ড ওয়ানের নিয়ম। নেক্সট কি এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস মেনশন করা হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। Any candidate if fails to attend the pre-choice fill-up physical document verification which is mandatory for all registered candidates, মানে কি তুমি যদি রেজিস্ট্রেশন করে থাকো এবং সিকিউরিটি মানি দিয়ে থাকো, তাহলে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু 100% ম্যান্ডেটরি। ঠিক আছে? কি বলছে? ইফ এনি ক্যান্ডিডেট ফেলস টু অ্যাটেন্ড দ্য প্রি চয়েস ফিলিং, মানে তুমি যদি ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনে না যাও, তাহলে কি হবে? উইল নট বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য কাউন্সিলিং প্রসেস ফর দ্য কারেন্ট রাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাবসিকুয়েন্ট রাউন্ড until and unless they make the fee payment and security deposit amount as applicable again and generate the candidate profile for the next counseling round। মানে বুঝতে পারলে না? তো আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো তুমি রাউন্ড ওয়ানে কি করেছো? রেজিস্ট্রেশন এবং সিকিউরিটি ডিপোজিট দুটোই পেমেন্ট করেছো, বাট ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনে তুমি রাউন্ড ওয়ানের যাওনি। ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনে তুমি রাউন্ড ওয়ানে যাওনি। ওকে স্যার, ঠিক আছে। তাহলে কি হবে? ইউ আর নট এলিজিবল ফর ফার্দার রাউন্ডস। ঠিক আছে, বুঝতে পারলাম? তুমি কিন্তু আর কোনো ফার্দার রাউন্ডস এর জন্য এলিজিবলই নয়। বাট ইফ ইউ ওয়ান্ট টু ডু সো, মানে তুমি যদি চাইছো যে আমি নেক্সট রাউন্ডে ভিজিট করবো, বা তোমার কিছু মিস্টেক হয়ে গেছে, বা তুমি
হয়তো মিস করে গেছো ডেটগুলো, তুমি যেতে পারো না, কিন্তু তুমি চাইছো যে নেক্সট রাউন্ডে পার্টিসিপেট করতে, সেই ক্ষেত্রে যদি তুমি ওটা করতে চাও তাহলে আবার কিন্তু ইউ হ্যাভ টু পে দ্য রেজিস্ট্রেশন ফি, মানে রেজিস্ট্রেশন ফি যেটা আছে ওটাও পেমেন্ট করতে হবে। এবং যদি সেমি গভর্নমেন্ট বা ম্যানেজমেন্টের জন্য পার্টিসিপেট করতে চাও তাহলে সিকিউরিটি ডিপোজিট আবার তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। বোঝাতে পারলাম? একদম ক্রিস্টাল ক্লিয়ার। স্যার তাহলে রাউন্ড ওয়ানের যে রেজিস্ট্রেশন চার্জেস ওটা আমি ফেরত পাবো কি পাবো না? ইয়েস, তুমি ফেরত পাবে, বাট কাউন্সিলিং পুরো শেষ হয়ে যাওয়ার পরে। ঠিক আছে, ওকে। কি বলছে এ দেখো, রেজিস্ট্রেশন যদি করো তাহলে তুমি সিকিউরিটি মানি যদি দাও তাহলে তোমাকে ফিজিক্যাল ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটরি, তোমাদেরকে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু করাতেই হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এই হচ্ছে ব্যাপার। তাহলে নেক্সট চলে আসি পয়েন্ট, কি বলছে দেখো, আফটার সাকসেসফুল ভেরিফিকেশন তোমাদের কি হবে, একটা সাকসেসফুল ভেরিফাইডের একটা নোটিফিকেশন যাবে এবং তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট যেটা আমরা বলে থাকি, তাহলে সেটাই কিন্তু তোমাদের নাম চলে আসবে। ইনক্লুডিং কি বলছে, ইন সাচ লিস্ট শ্যাল বি এবল টু ফিল আপ চয়েস, এবং এই লিস্টে যাদের নাম থাকবে একমাত্র সেই বাচ্চারাই কিন্তু চয়েস ফিলিং করতে পারবে। বোঝাতে পারলাম? ওকে, নেক্সট কি, ওয়ান্স সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটস, ওয়ান্স সাকসেসফুলি ভেরিফাইড সাচ ক্যান্ডিডেটস has to get admitted in the college and college authority shall hand over the system generated admission letter এবং অমুক অমুক অমুক। মানে কি, তোমার যদি অ্যালটমেন্ট চলে আসে তাহলে তোমাকে কলেজ ভিজিট করতে হবে এবং সেইখানে কলেজই কিন্তু তোমাদেরকে কি, তোমাদের সিস্টেম জেনারেটেড যেটা অ্যাডমিশন লেটার আছে ওটা কিন্তু তোমাদেরকে হ্যান্ড ওভার করবে, এবং যে টাকা পয়সা দেবে বা ডকুমেন্টস দেবে সেই ডকুমেন্টসের রিসিপ্ট এবং টাকা পয়সার রিসিপ্ট তোমাদেরকে পেমেন্ট করা হবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, বলছে ডিউরিং দ্য অ্যাডমিশন প্রসেস অফ রাউন্ড ওয়ান দ্য অ্যালটেড ক্যান্ডিডেট শ্যাল বি আস্কড টু প্রোভাইড উইলিংনেস ফর পার্টিসিপেশন ইন দ্য সাবসিকুয়েন্ট রাউন্ড. If the willingness is affirmative, then only candidate remains for eligible in round 2. The candidates who provides willingness for subsequent round shall be able বা shall be allowed to deposit the admission fee এবং কি বলছে কলেজ অথরিটি at the time। মানে কি, সিম্পল যেটা বলতে চাইছি আমি ক্লিয়ার করে দিচ্ছি, তুমি ধরো রাউন্ড ওয়ানে একটা কলেজ এলো এবং তুমি কলেজে ভিজিট করেছো এবং তুমি চাইছো মানে আপগ্রেড করতে, আপগ্রেডেশন করাতে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র যে অ্যাডমিশন চার্জেস আছে, ঠিক আছে, সেটাই তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে এবং পেমেন্ট করলেই তুমি মোটামুটি নেক্সট রাউন্ডে প্রসিড করে যাবে। এবং কি বলছে দেখো, কি বলছে, ইন দ্য সাবসিকুয়েন্ট রাউন্ডস ইফ দ্য ক্যান্ডিডেট ইজ আপগ্রেডেড দ্য অ্যাডমিশন ফি শ্যাল বি হ্যান্ড ওভার টু দ্য কনসার্ন ক্যান্ডিডেট বাই দ্য কলেজ অথরিটি সো দ্যাট দ্য ক্যান্ডিডেট ক্যান ফার্দার সাবমিট দ্য অ্যাডমিশন ফি অ্যাফ্রেশ ইন দ্য নেক্সট আপগ্রেডেড কলেজ। মানে কি, সিম্পলি এটাই বলতে চাইছে যে ধরো তোমার রাউন্ড ওয়ানে একটা কলেজ এসছে, তাহলে কি করবে তুমি, যদি আপডেট করতে চাও তাহলে ওরা একটা আপডেশন ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দাও এবং ওদের যে অ্যাডমিশন চার্জেস আছে ওটা পেমেন্ট করে তুমি রেখে দাও। সরাসরি নেক্সট রাউন্ডে যখন চয়েস ফিলিং আসবে চয়েস ফিলিং করবে এবং চয়েস ফিলিং হয়ে যাওয়ার পরে যদি তোমার আবার নতুন কোনো আপগ্রেডেড কলেজ আসে তাহলে সেই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ডাব্লিউবিএমসিসি রুলস কি বলছে, অ্যাডমিশন চার্জেসটা কলেজকে বলছে যে পার্টিকুলার যে তোমার নতুন কলেজ এসছে সেই কলেজে কিন্তু পাঠিয়ে দিতে, এবং যাতে তুমি নতুন করে আর নিজের পকেট থেকে আরো এক্সট্রা করে টাকা না দিতে হয়। বুঝতে পারলাম? তাহলে আগের কলেজে যে টাকাটা তুমি দিয়েছিলে ওই টাকাটাই কলেজ টু কলেজ ফরওয়ার্ড হয়ে যাবে, শুধু নতুন করে তোমাকে রেজিস্ট্রেশন বাগেরা এগুলো সব মানে রেজিস্ট্রেশন যে সরি ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো তোমাদেরকে শো করতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে, ওকে। নেক্সট কি বলছে, নেক্সট কি বলছে দেখো, দেখো, দ্য রেজিস্টার্ড ক্যান্ডিডেট হু হ্যাজ নট বিন অ্যালটেড ইন রাউন্ড 2 নট প্রোভাইডেড চয়েস ফিলিং ইন 1 not reported in round 1 allotted college cancelled during the document verification at the allotted college, ঠিক আছে, but still remains eligible for the change status allotted and admitted round 1 and provided willingness for subsequent round are allowed to participate in round 2। মানে কি, যদি কোনো স্টুডেন্ট ধরো রাউন্ড 1 এ চয়েস ফিলিং না করে থাকে, ডকুমেন্ট ভেরিফিকেশনে না গিয়ে থাকে, বা হয়তো ধরো তোমার ফ্রি এক্সিট করে থাকে আফটার কলেজ অ্যালটমেন্ট, তাহলে সেই স্টুডেন্টগুলো রাউন্ড 2 তে বসতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, তাদেরকে কি বলছে, দের ইজ অলসো প্রভিশন অফ ফ্রেশ রেজিস্ট্রেশন ফর রাউন্ড 2, মানে যারা রেজিস্ট্রেশন রাউন্ড 1 এ করেনি তারা তো নতুনভাবে রেজিস্ট্রেশন করতেই পারছে, বা যারা রাউন্ড 1 এ অলরেডি রেজিস্ট্রেশন করেছে তাদেরকে আর ফ্রেশ ভাবে কোনো রেজিস্ট্রেশন কিন্তু করতে হচ্ছে না। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলছে, নেক্সট কি বলছে দেখো, এই দেখো নেক্সট কি বলছে, this there shall be provisional for fresh registration online fee payment with or without security deposit money as applicable, candidate profile generation হবে, physical document verification এবং so on। মানে সিম্পলি সেম জিনিসটাই তোমাদের রাউন্ড 2 তেও রিপিট হবে। যদি তুমি রাউন্ড 1 এ রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে আবার সেম জিনিস, মানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদেরকে ফি পেমেন্ট করতে হবে, সবকিছু তোমাদেরকে আবার নতুন নতুন করে করতে হবে যদি তুমি রাউন্ড 1 এ পার্টিসিপেট না করো। রাউন্ড 2 তে কি বলছে, রাউন্ড 2 তে বলছে দেখো কারা কারা বসতে পারবে, যারা হচ্ছে ধরো রাউন্ড 1 এ বসেছিল এবং অ্যালটমেন্ট হয়েছিল এবং আপগ্রেডেশন হয়েছে সেই সব স্টুডেন্টরা বসতে পারবে। ঠিক আছে, নাম্বার 2 কি দেখো, কি বলছে, অলরেডি ভেরিফাইড ক্যান্ডিডেট রাউন্ড 1 হু হ্যাভ ফিল্ড আপ চয়েসেস বাট নট অ্যালটেড, মানে রাউন্ড 1 এ হয়তো কলেজ আসেনি তারাও বসতে পারবে। ঠিক আছে, ওকে। তারপরে কি, আচ্ছা, তারপরে কি বলছে, নট অ্যালটেড ইন রাউন্ড 1 ডিউ টু ইন্টারসেমেরিট পজিশন আর অ্যালাউড টু পার্টিসিপেট, মানে যারা যারা হয়তো রাউন্ড 1 এ কলেজ পায়নি তারা সবাই বসতে পারবে। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, দ্য ক্যান্ডিডেটস হু আর অ্যালটেড ইন রাউন্ড 1, মানে রাউন্ড 1 এ কলেজ এসেছিল বাট তুমি ফ্রি এক্সিট করেছো, মানে নট রিপোর্ট করেছো, তাহলে সেই ক্ষেত্রেও তুমি কি হবে, তুমি বসতে পারবে উইদাউট অনলাইন রেজিস্ট্রেশন পেমেন্ট, এবং তোমাদের এই টাকাটা কিন্তু ফরফিট হবে না। এটা কিন্তু মাথায় রাখবে, রাউন্ড 1 এ একমাত্র ফ্রি এক্সিট অ্যালাউড আছে। ঠিক আছে,
নেক্সট কি বলছে, নেক্সট বলছে দেখো, দ্য ক্যান্ডিডেটস হু ডিড নট অ্যাপিয়ার ইন দ্য ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস, ভালো করে মন দিয়ে শুনে নাও, যারা যারা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসে অ্যাপিয়ারই করেনি ইন দ্য আর্লিয়ার রাউন্ডস, মানে আগের রাউন্ডে, মে মেক দ্য অনলাইন ফি পেমেন্ট উইথ অর উইদাউট সিকিউরিটি ডিপোজিট মানি পেমেন্ট অ্যাজ অ্যাপ্লিকেবল এগেন অ্যান্ড ডাউনলোড দ্য ক্যান্ডিডেট প্রোফাইল লেটার টু অ্যাপিয়ার ফর দ্য ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন। মানে কি, সেই ঘুরিয়ে ফিরে সেম কথা, যদি তুমি ধরো রাউন্ড ওয়ানে অ্যাপিয়ার না করে থাকো, মানে রাউন্ড ওয়ানে ডকুমেন্ট ফিজিক্যাল যে ভেরিফিকেশন আছে সেখানে অ্যাপিয়ার না করে থাকো এবং তুমি চাইছো রাউন্ড টুতে বসতে বা রাউন্ড থ্রিতে বসতে চাইছো, সেই ক্ষেত্রে তোমাকে নতুন করে পেমেন্ট করতে হবে। তুমি যদি সেমি গভর্নমেন্টের জন্য অ্যাডমিশন নিতে যাও তাহলে সিকিউরিটি মানি পেমেন্ট করতে হবে, বা ম্যানেজমেন্টের জন্য যদি অ্যাডমিশন নিতে যাও তাহলে সিকিউরিটি মানি পেমেন্ট করতে হবে। এবং তারপরেই কিন্তু তোমাদের এই যে ক্যান্ডিডেট প্রোফাইল ওটা জেনারেট হবে, ওটা জেনারেট করার পরে হচ্ছে তোমাকে ওটা ডাউনলোড করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তবেই গিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফাই হবে। বুঝতে পারলাম? এবার হচ্ছে কারা কারা অ্যালাউড না, দেখো রাউন্ড টুতে কারা কারা অ্যালাউড না, যারা হচ্ছে নন ভেরিফাইড ক্যান্ডিডেট টিল রাউন্ড টু, মানে তুমি কিছুই করোনি, ভেরিফিকেশনই করাওনি, তাহলে তোমাকে অ্যালাউ করবে কেন? কারণ কি আমাদের ডুয়েল ভেরিফিকেশন, তোমাকে দুটোতেই ভেরিফাই করাতে হবে, নাহলে অ্যালাউ করা হবে না। আচ্ছা, কি বলছে, ক্যান্ডিডেটস যাদের রাউন্ড ওয়ানে অ্যালটমেন্ট এসেছিল, ঠিক আছে, ভালো করে শুনে নাও, যাদের রাউন্ড ওয়ানে অ্যালটমেন্ট এসেছিল বাট তারা উইলিংনেস প্রোভাইড করেনি, মানে আপডেটেশনে কিছু প্রোভাইড করেনি, তারা কিন্তু এই বছরে অ্যালাউ করা হবে না, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে যারা যারা নিজেদের সিট সারেন্ডার করে দেবে, আমি আগেই বললাম যারা যারা নিজেদের সিট সারেন্ডার করবে তারা কিন্তু নট এলিজিবল। এবং সিট সারেন্ডার করে দেওয়া মানে আমি নিজের সিটটা ছাড়লাম, সিকিউরিটি মানি আমি রিটার্ন পেয়ে যাবো, বাট আমি নেক্সট রাউন্ডের জন্য কিন্তু পার্টিসিপেট করতে পারবো না। বুঝতে পারলাম? এই হচ্ছে ব্যাপার। নেক্সট, দ্য উইলিংনেস ফর পার্টিসিপেশন ইন সাবসিকুয়েন্ট রাউন্ড শ্যাল অলসো বি অ্যাভেলেবল ডিউরিং রাউন্ড টু এবং অ্যাডমিশন। মানে কি বলতে চাইছে স্যার, এই যে জিজ্ঞেস করে ম্যাক্সিমাম স্টুডেন্টরা, স্যার আমরা কোন রাউন্ড অব্দি আপগ্রেডেশন করাতে পারবো, রাউন্ড ওয়ান টু রাউন্ড থ্রি, সেটাই বলা হয়েছে। রাউন্ড ওয়ানেও তুমি আপগ্রেড করতে পারো রাউন্ড টুতে যাওয়ার জন্য, রাউন্ড টু থেকে রাউন্ড থ্রিতে যাওয়ার জন্য কিন্তু আপগ্রেডেশন করাতে পারো। এবং এই হচ্ছে তোমাদের কাউন্সিলিং যে থার্ড রাউন্ড হবে, তারও সেম রুলস, আর কিছু আলাদা করে কিছু মেনশন করতে হবে না, সেম রুলস, ঠিক আছে? শুধু একটা জিনিস মনে রাখবে, ভালো করে বলে দিচ্ছি, যদি কোনো স্টুডেন্টের রাউন্ড ওয়ানে অ্যালটমেন্ট চলে আসে তাহলে তাকে লাস্ট রাউন্ড তার জন্য হচ্ছে রাউন্ড থ্রি, এবং রাউন্ড ফোর মানে অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড বা এই যে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডগুলো আছে সেখানে তারাই একমাত্র এলিজিবল যারা অল ওভার ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলে কোথাও কোনো কলেজ পায়নি, তারাই কিন্তু বসতে পারবে, ঠিক আছে? এবং এই হচ্ছে তোমাদের অনলাইন স্ট্রে ভ্যাকেন্সির নিয়ম, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবে, কি বলছে এখানে, একটা জিনিস মাথায় রাখো, দ্য ক্যান্ডিডেটস হু রিমেন নট রিপোর্টেড ডিউরিং দ্য অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি কাউন্সিলিং আর আউট অফ দ্য কাউন্সিলিং প্রসেস। মানে কি, যদি তোমার অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কলেজ চলে আসে, ভালো করে শোনো, যদি তোমার অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কলেজ চলে আসে এবং তুমি রিপোর্ট না করো, তাহলে কি হবে, তুমি কাউন্সিলিং থেকে তো আউট হবেই, এছাড়াও ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ সাবমিটেড এনি সিকিউরিটি ডিপোজিট অ্যামাউন্ট দ্যাট উইল বি ফরফিটেড। মানে তোমার কাউন্সিলিং থেকে তুমি আউট তো হলেই, এছাড়াও হচ্ছে তুমি তোমার যে সিকিউরিটি মানি ছিল সেটাও কিন্তু ফরফিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, বুঝতে পারলাম? নেক্সট, ক্যান্ডিডেটস হু অ্যাডমিটেড জয়েন্ট দ্য অ্যালটেড সিট ইন অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড আর নট অ্যালাউড টু সারেন্ডার দেয়ার সিট। মানে তুমি অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যা সিট পাবে সেটাই কিন্তু তোমাকে নিতে হবে, ঠিক আছে? তোমার কিন্তু সিট সারেন্ডারের কোনো অপশন নেই, ঠিক আছে? এবার তুমি যদি হয়তো কলেজ পেয়েছো বাট তুমি ভর্তি হতে চাইছো না, সেই ক্ষেত্রে তুমি কলেজে রিপোর্ট করো না, তোমার কি হবে, 2 লাখ টাকা ম্যাক্সিমাম কাটিং হবে, বাট তোমার সিটস মানে ওই কলেজটা তোমাকে নিতে হচ্ছে না। বুঝতে পারলাম? এই হচ্ছে ব্যাপার। তাই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে ভালো করে জানতে হবে। এই হচ্ছে তোমাদের লামসাম, আমি পুরো কমপ্লিট কাউন্সিলিং এর যা রুলস আছে, যা চেঞ্জেস আছে আমি তোমাদেরকে বললাম। সাম আপ যদি করি তাহলে একটাই কথা বলবো, যারা যারা সিরিয়াস স্টুডেন্ট, সিরিয়াসলি এমবিবিএস স্টেট কোটা, এমবিবিএস ম্যানেজমেন্ট কোটা, সেমি গভর্নমেন্ট এমবিবিএস বিডিএস তার জন্য কাউন্সিলিং করতে চাইছেন এবং অ্যাডমিশন নেওয়ার জন্য কাউন্সিলিং করতে চাইছেন, একমাত্র সেই স্টুডেন্টসরাই কিন্তু রেজিস্ট্রেশনও করবেন স্টার্টিং থেকে লাস্ট অবধি, এবং সেই স্টুডেন্টসরাই কিন্তু সিকিউরিটি ডিপোজিট করবেন স্টার্টিং থেকে লাস্ট অবধি, একবার করলেই হয়ে যাবে। এবং কাউন্সিলিং এর রুলসগুলো ঠিকঠাকভাবে ফলো করুন, আমরা যেমন বলছি সেগুলো ফলো করুন। যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্টস তাদের খুব একটা প্রবলেম হবে না, আমরা গাইড করে দেবো। বাট যারা নর্মাল যারা স্টুডেন্টস আছেন, যারা আমাদেরকে জয়েন করতে পারেননি, আমাদেরকে রিচ আউট করতে পারেননি, তাদেরকে বলবো একটু ঠিকঠাকভাবে রুলসগুলো পড়ে, রুলসগুলো জেনে আপনারা কাউন্সিলিংটা করাবেন। বাকি যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করেনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সরাসরি এই লিঙ্কটা ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিতে পারবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, কারণ কি 1 ঘন্টা ধরে ভিডিওটা বানাচ্ছি, প্লিজ একটা লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে, তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।